শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। নির্বাচনী মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি রুখতে এবার ডিজিটাল লেনদেনে কড়াকড়ি আরোপ করছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ভোটের সময় মোবাইল ব্যাংকিংয়ের সীমা কমিয়ে আনার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বড় অঙ্কের নগদ লেনদেনে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের সাথে কাজ চলছে, শীঘ্রই আসবে চূড়ান্ত প্রজ্ঞাপন। নির্বাচনী ডামাডোলে সরগরম সারা দেশ। এরই মাঝে ভোট কিনতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে। এমন সুযোগ বন্ধ করতে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনে টাকার প্রভাব রুখতে লেনদেনের লাগাম টানতে যাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর ফলে বিকাশ, রকেট, নগদ সহ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দিনে সর্বোচ্চ 10,000 টাকার বেশি লেনদেন করতে পারবে না। প্রতিটি লেনদেনের সীমা হবে সর্বোচ্চ 1,000 টাকা। বর্তমানে এই সীমা 50,000 টাকা। ইন্টারনেট ব্যাংকিং লেনদেনও সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর লেনদেনে থাকবে এই বিধিনিষেধ। অবৈধ লেনদেনের মাধ্যমে ভোটাররা প্রভাবিত না হয়, তারা যাতে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে প্রতিবার নির্বাচন কমিশন থেকে MFS এর মাধ্যমে প্রার্থীর মনোনীত কোনো ব্যক্তির কাছ থেকে তার ভোটারদের কাছে কোনো অবৈধ লেনদেন না হয়, এই জন্য ব্যক্তি পর্যায়ের লেনদেন সীমিত করা হয়। ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি নজরদারি বাড়বে সাধারণ ব্যাংকিং লেনদেনেও। একদিনে 10 লাখ টাকা বা তার বেশি নগদ জমা ও উত্তোলন হলে তা কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। এ বিষয়ে চলতি সপ্তাহেই নির্বাচন কমিশন থেকে আসবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন থেকে নির্দেশনার জন্য। তার কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরেই আমরা MFS গুলির উদ্দেশ্যে এই নির্দেশনা জারি করব। সাময়িক এই নিয়ন্ত্রণ ভোটারদের নির্ভয়ে ও প্রভাবমুক্তভাবে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করবে, এমন আশা কেন্দ্রীয় ব্যাংকের। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলমান অর্থনৈতিক সংকটের প্রভাব ভবিষ্যতে নির্বাচিত রাজনৈতিক সরকারকেও মোকাবেলা করতে হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, 2000 সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণ সীমিত করা হয়েছে, যা অর্থনীতির স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করেছে। তিনি বড় উদ্যোক্তাদের পাশাপাশি SME খাতে ঋণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। আমরা 54 বছরে এগিয়ে আসছি, শুধু আশানুরূপভাবে আমরা এগিয়ে আসতে পারিনি। আমাদের সাথে এইসব দেশ ছিল আমাদের মতোই বা আমাদের যে খারাপ অবস্থা, কিন্তু অনেক এগিয়ে গেছে। আমি উদাহরণ নাই দিলাম, আমরা নিজেরাই জানি। আমাদের কিন্তু সময় আর ক্ষেপণ করতে পারবো না, আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে। সরকারি সকল ব্যাংকই আমরা দেখব সমান্তরালভাবে তারা চলতে পারছে কিনা। এই নতুন অর্থনীতিতে পরিবর্তন ব্যাপক। আমরা জানি যে আমাদের ট্রান্সফরমেশন, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন, এটা একটা বড় দিক। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আগামী 9 ফেব্রুয়ারি। ওয়াশিংটনের আরোপিত পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তিতে বসছে দুই দেশ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুব রহমান। বাণিজ্য সচিব জানান, এর আওতায় মার্কিন তুলার তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি বোয়িং বিমান কেনা ও জ্বালানি খাতে আমদানির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। তিনি আরও জানান, এ বিষয়ে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য অনুমোদন চেয়ে সামারি পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। ভারতের সঙ্গে EU এর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় বলেও জানান বাণিজ্য সচিব। অনেকগুলো দেশের সাথে FTA করছি। আমরা জাপানের সাথে FTA এর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই 6 তারিখে, এই মাসের 6 তারিখে স্বাক্ষর করব। আপনারা জানেন কিনা আমি জানি না, গত একদিন আগে
গত 2 দিনে মানে গত বৃহস্পতিবারে আমাদের সাউথ কোরিয়ার সাথে দ্বিতীয় দফা নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে এবং আশা করি এই বছরের মধ্যে তাদের সাথেও স্বাক্ষর হবে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটি এর জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনা পর্বে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিকেএমএর নির্বাহী সভাপতি জনাব ফজলে শামীম এহসান। জনাব শামীম, আপনাকে আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা পর্বে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই যে একদিকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে শুল্ক কমার একটি সম্ভাবনা তৈরি হতে চলেছে, অন্যদিকে ভারত ইউর বাজারে শুল্কমুক্ত একটি বাজার তৈরি করার বিষয় চলছে। আমরা একটি খবর পেয়েছি যেরকম যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা সামনে ওঠার পাশাপাশি পোশাকের ব্যবসায় বাংলাদেশকেও টেক্কা দেওয়ার আশা করছে ভারত। প্রশ্ন রাখতে চাই যে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি মাত্র আপনার খবরে দেখছিলাম যে আমাদের সম্মানিত বাণিজ্য সচিব মহোদয় বলেছেন যে উনি ভারত সাথে যে ইউরোপিয়ান ইউনিয়ন যে এফটিএটা হচ্ছে, যেটাকে গ্লোবালি বলা হচ্ছে মাদার অফ অল ডিল, সেটা নিয়ে উনি উদ্বিগ্ন না। তো উনি কেন উদ্বিগ্ন না সেটা যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে আমরা একটু সান্ত্বনা পাইতাম বা আমরা একটু আসলে আশ্বস্ত হইতে পারতাম ওনার মতোই। কারণ আমরা আসলে খুবই চিন্তিত এবং শঙ্কিত যে আমাদের যে প্রধান বাজার আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, সেইখানে প্রায় আমাদের টোটাল এক্সপোর্টের 60% মতো আমাদের যায় হলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে। তো 60% বাজারে যখন নাকি আমরা এখন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো এফটিএ করার কোনো আলোচনার সম্ভাবনাও দেখছি না, সেই সাথে জিএসপি প্লাস নামক যে জিনিসটা আছে সেটাতে যে সেফগার্ড মেজার আছে থ্রেশহোল্ডের কারণে, সেই বর্তমান আইন অনুযায়ী আমরা সেখানে কমপ্লাই করতে পারছি না। আমরা আমাদের প্রায় 90% গুডস যেটা গার্মেন্টস চ্যাপ্টার 11 আন্ডারে সেটা বাদ পড়ে যাবে। ফলে আমাদের যে 90% অফ এক্সপোর্ট লাইন আমাদের আউট হয়ে যাবে এর থেকে, জিএসপি ফেসিলিটিস থেকে। ফলে আমরা এখন 12% ট্যাক্স বেনিফিট পাচ্ছি, সেটা থেকে আমরা বঞ্চিত হব। বরং ইন্ডিয়া সেখানে আরো 12% একটা সুবিধা তারা এখন দিতে হচ্ছে ট্যাক্স, সেটা তারা পাবে না। মানে বর্তমান রেটের সাথে যদি আপনি মিলান 24% একটা গ্যাপ হয়ে যাবে ভারতের প্রাইসের সাথে আমাদের প্রাইসের সাথে। বর্তমান যে আমরা সুবিধা পাই সেই সুবিধার ক্ষেত্রে 24% যদি নাকি আমাদের প্রাইসের একটা ডিফারেন্ট হয়ে যায়, তারপরে আমরা টিকে থাকতে পারবো কিভাবে? উনি কি কোন প্রকার চুক্তির আশা করছেন কিনা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, উনি নির্ভর এই কারণে? অথবা আমাদের এই কারণে আমাদের 30 থেকে 35% অফ আমার টোটাল এক্সপোর্ট যে হ্যাম্পার্ড হবে, যেহেতু পুরোপুরি অর্ডার যাবে না হয়তোবা, সেইটাকে আমরা নতুন কোন দেশ, যে দেশগুলা এমন কোন সুবিধা পাওয়া যাবে, যেমন ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, সাউথ কোরিয়া কোনো বড় দেশ না, এখানে আমাদের এক্সপোর্ট কোনো মানে গণায় না ধরলেই হয়, সেটাতে আমাদের আশ্বস্ত হওয়ার কোনো কারণ নাই। নিশ্চয়ই এমন কোন একটা দেশের সাথে আমরা ওইরকম মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারবো, যেখানে গিয়ে আমরা হয়তো এই যে এক্সপোর্টের যেটা আমাদের ভাটা পড়বে সেটাকে আমরা কভার করতে পারবো। নিশ্চয়ই কোনো একটা ওনার কাছে পলিসি আছেন, কিন্তু এটা নিয়ে চিন্তিত না বলার মতো কথাটা আসলে আমার মনে হয় উচিত হয়নি। যেখানে ভারত তার ট্যারিফ লাইনের 97% অফ দ্য গুডস তারা আসলে এই ডিউটি ফ্রি এক্সেসে সুবিধা পাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে, এবং যেটা ভ্যালু থেকে 99.5% অফ দ্য গুডস কভার করবে। যেখানে 99.5% গুডস কভার করবে ভারতের, সেখানে আমাদের কাঁচামালের স্বল্পতা রয়েছে। কাঁচামালের আমাদের যোগান ভারতের মতো স্ট্রং না। আমি গার্মেন্ট শিল্পের কথা বলছি বা পাদুকা শিল্পের কথা বলছি, নন লেদার শুজ, তাদের মধ্যে আমাদের স্ট্রং না। তারপরে আবার তারা 24% বেনিফিট পাবে। এটা একটা সাধারণ জ্ঞানের মানুষ হিসেবে আমরা শঙ্কিত। যাই হোক, এটা নিয়ে আমি প্রথম কমেন্টটা করলাম। আর ইউরোপিয়ান ডিলের, ইউএসএ ডিলের কথা যেটা বলছেন, এইটাও আসলে আমরা এখনো ক্লিয়ার না যে সরকার কৃষির বিনিময়ে কি পেতে যাচ্ছে, বা যদি নাকি আমার এখন 35%-এর মতো এবারে যে 35-36% দিতে হচ্ছে ইউএস মার্কেটে ট্যাক্স, সেখানে যদি আমরা ইউএস কটন ইউজ করি, সেখানে আমরা কত পার্সেন্ট বেনিফিট পাবো, তাতে আমাদের ট্যাক্সের কিউমুলেটিভ ট্যাক্স 36% থেকে কত পার্সেন্ট কমে অ্যাজ অ্যাকচুয়াল ট্যাক্স দিতে হবে, সেটাও আসলে সরকার ক্লিয়ার করছে না। এবং নতুন যে চুক্তি হতে যাচ্ছে,
অন্যান্য দেশ কত পাবে আমরা কত পাবো সেটা একটা আসলে চিন্তার বিষয়। আমি সবসময় বলে এসেছি, গত বছর আমি বারবার বলেছি যে আমাদের 20 বা আমাদের 19 এটা বা আমাদের 50 এটা অবশ্যই একটা ফ্যাক্টর, বাট এটাই একমাত্র ফ্যাক্টর না, বা এটাই সবচেয়ে বড় ফ্যাক্টর না, যতক্ষণ না আমাদের কম্পিটিটিভ দেশগুলো কত পাচ্ছে। যেমন ধরেন আমার ভিয়েতনাম আছে, চায়না আছে, ভারত আছে, পাকিস্তান আছে, তারা কত পাচ্ছে, আমি কত পাচ্ছি, সেটার উপর নির্ভর করবে আসলে আমার সক্ষমতাটা বজায় রাখার ব্যাপারটা। যদি ট্যাক্স একটা ফ্যাক্টর, বিকজ ট্যাক্সের কারণে আমাদের বায়ারদের একটা সক্ষমতা কমে যায়, কারণ তাদের ক্যাপিটালটা কমে যায় ট্যাক্সে পেমেন্ট করতে গিয়ে। বাট সেই সাথে আমার প্রতিনিধি দেশ, ধরেন আমার 50 আর আমার প্রতিনিধি সবগুলো দেশের 100, তাহলে কিন্তু আমি অনেক ভালো পজিশনে আছি। কিন্তু আমার 10 অন্যদের 5, তাহলে আমার কিন্তু পজিশন ভালো না। এই জন্য আসলে যে অন্য দেশের গুলো মিলিয়ে তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে আসলে আমরা কমেন্টসটা করতে পারবো। ইট ইজ টু আর্লি যে ওনারা বললেন যে ওনারা একটা নিয়ে বসবেন 9 তারিখে, এটাই সুখবর। 9 তারিখে বসার পরে কি পাবো সেটা আসলে সুখবর। 9 তারিখে বসাটাকে আমি কোনো সুখবর হিসেবে এখনো মনে করছি না। জি, আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কি শঙ্কা মানে কোনো কারণে মানে এই বিষয়টা নিয়ে শঙ্কার মধ্যে আছেন কিনা, যেটা হলো ভারত যদি ইউরোপীয় ইউনিয়নের সাথে এরকম একটি চুক্তি হয়ে যায়, যেটি 2027 সালে হওয়ার কথা রয়েছে, যদি সেই দেশের পার্লামেন্ট এবং ভারতীয় পার্লামেন্ট যদি এটি অনুমোদন দেয় তাহলেই হবে। সেক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা, বা আপনারা এই নিয়ে কোনো ঝুঁকি দেখছেন কিনা? প্রথমত দেখেন, ভারতের পক্ষ থেকে এটাতে কোনো মানা থাকবে বলে আমার মনে হয় না, কারণ ভারত নিজের আগ্রহী হয়ে এফটি এটা সাইন করেছে। এবং জিও পলিটিক্যাল কারণে ইউরোপিয়ান ইউনিয়নে এখন বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ ভারত, তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাবে, বিকজ ভারত একটি বড় মার্কেট এবং মিডল ক্লাস দিনে দিনে আরো বাড়ছে তাদের, এবং গ্লোবালি সবচেয়ে বড় মিডল ক্লাস পিপল এখন ভারতে বাস করে। তো এই ডেটাগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, আমার মনে হয় যে এই চুক্তিটা পার্লামেন্ট রেটিফাই না করার কোনো কারণ নেই। আমরা ধরে নিতে পারি যে 2027 সন থেকে এই চুক্তিটা বাস্তবায়ন হবেই। এবং এটা বাস্তবায়ন হলে আমাদের জন্য শঙ্কার প্রথম কারণটা হলো গিয়ে যে 2029 পর্যন্ত যদিও আমাদের অ্যাপেল টু অ্যাপেল থাকবে, যে ওরও জিরো ডিউটি আমারও জিরো ডিউটি, কিন্তু আমার র মেটেরিয়ালস কিন্তু এখনো কম্পিটিটিভ না। মানে আমার যে প্রধান র মেটেরিয়াল সুতা বা কাপড়, এইটা ভারতের সাথে আমরা এখনো সমান সমান সক্ষমতা অর্জন করতে পারিনি। আমরা তাদের সমান প্রাইসে আমরা আসলে সোর্সিং করতে পারছি না। ফলে এই জায়গাটাতে গিয়ে আমাদের গার্মেন্টস সেক্টর, যদিও আমি যেটুকু শুনতে পেরেছি, আমি পুরোটা পড়ি নাই, ওদের চুক্তিটা এরকম হয়েছে যে ভারত থেকে যদি র মেটেরিয়ালস এনে কোনো দেশ এক্সপোর্ট করে, সেটা তাদের যদি নাকি জিএসপি ফ্যাসিলিটিস থাকে বা ডিউটি ফ্রি অ্যাক্সেস থাকে, তাহলে সেটাও গণ্য হবে ভ্যালিডেশন ক্রাইটেরিয়াতে গিয়ে। এইটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা সৃষ্টি করবে, কারণ এই আমাদের আসলে এখন পর্যন্ত সক্ষমতা হয়নি ভারতের সাথে প্রাইসে মানে কম্পিটিশন করার মতো। এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। এই জায়গাতে কাজ না করলে আমরা 2029-এর আগে একটা বাড়ি খাবো। মানে 2027 থেকে আমরা মানে প্রতিদিনে আমাদের আসলে এইটাতে আমাদের সমস্যা তৈরি হতে থাকবে। গ্র্যাজুয়ালি হবে, একদিনে হবে না, বাট সমস্যার দিকে আমরা যেতে থাকবো। আর 2029-এর পরে যদি নাকি আমরা জিএসপি না পাই আর তাদের থাকে, তাহলে আমি যেটা বললাম যে আমার 60% এক্সপোর্ট আছে এখন ইউরোপিয়ান ইউনিয়নে, এর মধ্যে 30%, মানে টোটাল ইউরোপিয়ান ইউনিয়নের 40 to 50% অর্ডারই আমরা আসলে লুজ করার মতো একটা আশঙ্কা করছি। আর জনাব শামীম, আরেকটি বিষয় আপনি জানেন যে আপনার গত 5 মাস ধরে রপ্তানি কমছে, বিশেষ করে পোশাক খাতে। এই ক্ষেত্রে আসলে সামনে নির্বাচনের পরে আসলে এটা ঠিক হবে কিনা, মানে পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন, এই যে রপ্তানি কমে যাওয়ার বিষয়টা? রপ্তানি কমে যাওয়ার ব্যাপারে দুইটা কারণ। প্রধানত কারণ আমি মনে করি যে এটা আন্তর্জাতিক যে বাণিজ্যের যে স্লথ গতি এখন, বিকজ অফ আপনার ট্রাম্পের যে অদ্ভুত সব কাজ কারবার, এই কারণে আসলে আন্তর্জাতিক বাণিজ্য, বিকজ আমেরিকা তো এখন স্টিল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইকোনমি, এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, চায়না বলেন, সবার সাথেই তাদের একটি বড় বাণিজ্য রয়েছে। ফলে তারা বাধাগ্রস্ত হতে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের এক্সপোর্টটা কমে গেছে। আর ইউএসএ তো ট্যারিফের কারণে আমি বললাম যে বায়ারদের সক্ষমতা কমে যাচ্ছে, বিকজ এক্সট্রা একটা অ্যামাউন্ট ওইখানে চলে গেছে। তো এর সাথে যেটা যোগ হয়েছে, আমাদের দেশে সরকারের উপরে বায়াররা আস্থা রাখতে পারেন নাই। ওনারা শুরু থেকেই বারবার ফেল করে এসেছেন শ্রম পরিবেশের কন্ট্রোল করার ব্যাপারে, বা নতুন যে শ্রম আইন, এইটার সবকিছু মিলে আসলে বায়াররা খুব বেশি হ্যাপি না। যদি ওনারা বলতে চান যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আইএলও বলেছে, আমেরিকান সরকার বলেছে, বাট তাদের বিষয় আর বায়ারদের বিষয় আসলে এক না। আমাদের বায়ারদের মধ্যে 60% বায়ারই স্মল অ্যান্ড মিডিয়াম বায়ার, এবং তারা প্রত্যেকই বিরক্ত বাংলাদেশ সরকারের এই বিষয়গুলো নিয়ে। তারপরে যখন গত বছর মানে 2024-এর
বিপ্লবের পরে আশুলি অঞ্চলে প্রায় 3 মাস, একটা ছোট্ট একটা অঞ্চলে 3 মাসের মতো সরকার কন্ট্রোল করতে পারে নাই। তো বায়ারা ভয় পাচ্ছে যে এই নির্বাচনের সময় যদি কোনো সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় সারা দেশে, তাহলে সরকার তো কন্ট্রোল করার কোনো সক্ষমতাই রাখবে না, মানে উপায় নেই তাদের কোনো। ফলে এই জায়গাগুলো থেকে বায়ারা কিছুটা অর্ডার কমিয়ে দিয়েছে, কিছু কিছু বড় বায়ার ঘোষণা দিয়েই কমিয়েছে, তারা পার্শ্ববর্তী দেশগুলোতে এই অর্ডারগুলো প্লেস করেছে। এবং এই কারণে আমার মনে হয় যে জানুয়ারিতেও আমাদের অর্ডার হয়তো বা কিছুটা নেগেটিভ থাকবে। বাট আমি আশা করি নির্বাচনের পরে মানে আমি আশাবাদী যে বায়াররা আবার আগের মতো আমাদেরকে অর্ডার দেওয়া শুরু করবে। কারণ আমি একটু মাঝখানে বলিনি, আপনি হয়তো বলতে পারেন যে আপনার কথার মধ্যে কন্ট্রাডিকশন আছে, যে আপনি বলতেছেন একবার এটা ইন্টারন্যাশনাল এফেক্ট, আবার বাংলাদেশে হলো কেন? দুনিয়াতে যতবার ইন্টারন্যাশনাল এফেক্ট আসছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি। ইরাকিনা যুদ্ধ বলেন, কুয়েত যুদ্ধ বলেন, বা কোভিড বলেন, হোয়াট এভার, ইউক্রেন যুদ্ধ বলেন, আমরা কখনো ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ আমাদের সক্ষমতা, আমাদের শ্রমিকদের দক্ষতা সবকিছু মিলে বায়রা আমাদের উপরই নির্ভরশীল ছিল, অন্য দেশ থেকে অর্ডার কমাইছে তারা তখন। এই দিস দ্য ফার্স্ট টাইম যে তারা আমাদের উপর আস্থা রাখতে পারে নাই, নট বিকজ অফ আমাদের শ্রমিকও বদলে নাই, আমাদের উদ্যোক্তারা চেঞ্জ হয় নাই, সরকার চেঞ্জ হয়েছে। ফলে আমার মনে হয় যে সরকার যদি পরিবর্তন হয় তাহলে আবার বাংলাদেশে অর্ডার ইনশাল্লাহ আসা শুরু করবে, এবং আমরা 2-3 মাসের মধ্যেই আমরা হয়তোবা মার্চের থেকেই হয়তো একটা পজিটিভ ট্রেন্ড আপনারা দেখতে পারবেন বলে আমি আশা রাখি। অসংখ্য ধন্যবাদ জনাব ফজলে শামীম এহসান আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। উৎপাদন বাড়াতে কৃষি জমিতে নিয়মিত সার বা কীটনাশক ব্যবহৃত হচ্ছে, যা ক্রমান্বয়ে বাড়াচ্ছে খাদ্য ঝুঁকি। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতে এসবের ব্যবহার কমানোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার। সোমবার সকালে রাজধানীর ফার্মগেটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2026 উপলক্ষে গবেষণা প্রস্তাব আবেদন সেবা অনলাইনকরণ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় কৃষি সচিব জানান, খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করা উচিত এবং ইতিমধ্যে 5 বছরের কর্মসূচি গ্রহণের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। মানুষ সার ব্যবহার করতো না, এটা আমি দেখেছি। আমরা পিতামহ সার ব্যবহার করতেন না, ওই সময় গ্রামের লোকের ফল ওই সার আসা শুরু করে, তখন ব্যবহার করা হতো না। তখন এই কৃষি ডিপার্টমেন্টের লোকেরাই ঘরে ঘরে গিয়ে ওই ডেমনস্ট্রেশনগুলো দেখিয়ে কিন্তু শুরু করেছে। এখন বেশি ব্যবহার করছে, কীটনাশকও বেশি ব্যবহার করছে। একটা সময় আসবে আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় যে সেটা আবার একটা সীমিত পর্যায়ে চলে আসবে, সেই প্রচেষ্টা শুরু হয়েছে। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজার আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3টি সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে এবং ডিএসইএক্স ইন্ডেক্স যেটি সেটি এই মুহূর্তে 50 পয়েন্ট বেড়েছে 5243 পয়েন্ট অবস্থান করছে। ডিএস30 ইন্ডেক্স যেটি সেটি 11 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1054 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স যেটি সেটি 17 পয়েন্ট বেড়েছে অবস্থান করছে 2014 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5569 কোটি টাকা। 233টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, কমেছে 101টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত আছে 56টি কোম্পানির শেয়ারের দর। গত কয়েকদিন ধরে আসলে শেয়ারের সূচক ওঠানামার মধ্যে আজকের ভালো লেনদেন চলছে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু 233টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং এটি আসলে ভালো একটি দিক। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত 569 কোটি টাকা লেনদেন হয়েছে। 3টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে, এটি আসলে আজকের দিনের বলা যায় যে ভালো লেনদেন হচ্ছে। এখন পর্যন্ত 3টি সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি আজকের দিন এখন পর্যন্ত ভালো লেনদেন হয়েছে শেয়ার বাজারে। দর্শক, এবারে জানাবো স্বর্ণ বাজারের আপডেট। স্বর্ণবাজারের আপডেট যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি 22 ক্যারেটের স্বর্ণ সেটি দাম কিছুটা কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 22 ক্যারেটের দাম 2,51,184 টাকায় অবস্থান করছে। 21 ক্যারেটের স্বর্ণ যেটি সেটি প্রতি ভরির দাম 2,39,754 টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে আসলে স্বর্ণের বাজার ওঠানামার মধ্যে ছিল, সেই জায়গায় আসলে আজকে যেটি দেখতে পাচ্ছি যে স্বর্ণের দাম কমে এসেছে, এটি আসলে ইতিবাচক একটি দিক। আমরা 2টি ক্যারেটের খবর বলছিলাম, এবার একটু দেখতে চাই 18 ক্যারেটের অবস্থানটি। 18 ক্যারেটের দামও মোটামুটি কমে এসেছে। যদি দেখি যে
আসলে স্বর্ণবাজারের পরে আমরা রূপার বাজারের একটু দামটা দেখতে চাই। রূপার বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি সেটির প্রতি ভরির দাম 7,290 টাকা আজকের বাজারে রয়েছে। 21 ক্যারেটের দাম 6,940 টাকা, 18 ক্যারেটের দাম 5,949 টাকা এবং সনাতন কিন্তু কমে রয়েছে। দর্শক, এই ছিল আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।